সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। একদম শুরুতেই একটা অভাবনীয় ঘটনার কথা বলি। তুরস্কের ইস্তাম্বুলে চলছিল সাহা এক্সপো, আর সেখানে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র হঠাৎ করেই এমন এক মারণাস্ত্র উন্মোচন করে বসল, যার জন্য গোটা বিশ্ব একদমই প্রস্তুত ছিল না। এই নতুন সৃষ্টির নাম ইলদিরিম হান। ৬,০০০। এই খবরটা কতটা বিশাল সেটা বুঝতে আসলে শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট। হ্যাঁ, ৬,০০০ কিলোমিটার পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলটি এখন মুসলিম বিশ্বের যে কোনো দেশের হাতে থাকা সবচেয়ে দীর্ঘ পাল্লার অস্ত্র। আমরা যদি একটু কল্পনা করি, তুরস্কের মাটি থেকে ছুড়লে এটি অনায়াসেই লন্ডন, মস্কো, বেইজিং, এমনকি মুম্বাইয়ের মতো শহরগুলোতেও নির্ভুল আঘাত হানতে সক্ষম। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মূলত ৫টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে ইলদিরিম হানের এই সারপ্রাইজ উন্মোচন, এরপর এর স্পেসিফিকেশনগুলো ভেঙে দেখা, পারমাণবিক প্রশ্ন নিয়ে আলোচনা, আইসিবিএমের বাইরে এক্সপোতে থাকা অন্যান্য চমক এবং সবশেষে এর বৈশ্বিক ভূরাজনৈতিক প্রভাব। ১ নম্বর, ইলদিরিম হানের উন্মোচন। তাহলে প্রথমে আসা যাক এই সারপ্রাইজ উন্মোচনের গল্পে। সাহা এক্সপোতে এর হঠাৎ আগমন বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকদের আক্ষরিক অর্থেই চমকি দিয়েছে। তুরস্ক যে একেবারে লোকচক্ষুর আড়ালে এত দ্রুতগতিতে এমন একটা বিশাল প্রজেক্ট দাঁড় করিয়ে ফেলবে, সেটা ঘুণাক্ষরেও কেউ আন্দাজ করতে পারেনি। যাদের কাছে এই টার্মটা একটু নতুন, তাদের জন্য ছোট্ট করে বলা যায়, আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হলো এমন ধরনের মিসাইল যার রেঞ্জ বা পাল্লা অন্তত ৫,৫০০ কিলোমিটার হয়ে থাকে। এগুলো এক মহাদেশ থেকে আরেক মহাদেশে অনায়াসে উড়ে যেতে পারে। এতদিন পর্যন্ত এই এলিট ক্লাবে কেবল আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, ভারত, উত্তর কোরিয়া এবং খুব সম্ভবত ইসরায়েলের মতো গুটি কয়েক দেশেরই আধিপত্য ছিল। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কিন্তু বেশ মজার। অনলাইনে যখন প্রথম এই মিসাইলের খবর আর ছবি ছড়ালো, অনেকেই এটা স্রেফ গুজব ভেবে উড়িয়ে দিয়েছিলেন। প্রবল সন্দেহ থেকে অনেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ফ্যাক্ট চেক করতে বসে যান যে আসলেই এমন কিছুর অস্তিত্ব আছে কিনা। মিসাইলটার সামনের দিকটা বেশ গোলাকার হওয়ায় অনেকেই বিখ্যাত কমেডি মুভি দ্য ডিকটেটরের সেই আলাদিন চরিত্রের ডায়লগের সাথে তুলনা করে বেশ হাসাহাসিও করেছেন। কিন্তু যারা এই সন্দেহ বা হাসাহাসি করছিলেন, তারা হয়তো তুরস্কের সাম্প্রতিক ট্র্যাক রেকর্ডটা একটু ভুলে গিয়েছিলেন। অতীতেও যখন তারা নিজেদের ক্যান ফাইটার জেট, ড্রোনবাহী রণতরী বা আধুনিক কমব্যাট ড্রোনের ঘোষণা দিয়েছিল, তখন অনেকেই সক্ষমতা নিয়ে সন্দেহ আনছিলেন। কিন্তু একেবারে প্রত্যেকবারই তুরস্ক মাঠে তাদের প্রযুক্তিগত জোর দেখিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করেছে। এই ইলদিরিম হান কিন্তু শুধু একটা অস্ত্র নয়, এর গায়ে জড়িয়ে আছে গভীর এক প্রতীকী বার্তা। এর একেবারে মাথায় খোদাই করা আছে অটোম্যান সুলতান ইলদিরিম বায়াজিদের সিলমোহর, আর ঠিক তার পাশেই ঝলঝল করছে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের সিগনেচার। বোঝাই যাচ্ছে অটোম্যান সাম্রাজ্যের সোনালী অতীত আর আধুনিক তুরস্কের পরিচয়ের এক দারুণ মেলবন্ধন ঘটানো হয়েছে এখানে। ২ নম্বর, প্রযুক্তিগত বিশ্লেষণ। এবার চলুন এই দানবীয় সামরিক যন্ত্রটার একটু ভেতরের খবর, মানে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো একটু ঘেঁটে দেখি। ডেটাগুলো শুনলে আক্ষরিক অর্থেই চোখ কপালে ওঠার জোগাড় হবে। রেঞ্জ ৬,০০০ কিলোমিটারের বেশি, স্পিড ম্যাক ২৫, মানে শব্দের চেয়ে ২৫ গুণ বেশি গতিতে এটি ছুটে চলতে পারে। এর পেলোড বা বিস্ফোরক ধারণ ক্ষমতা হচ্ছে ৩,০০০ কেজি। ৪টি রিয়ার ইঞ্জিন বিশিষ্ট এই মিসাইলে জ্বালানি হিসাবে থাকছে তরল নাইট্রোজেন টেট্রক্সাইড। এই তরল জ্বালানি ব্যবহারের সবচেয়ে বড় ম্যাজিকটা হলো এর ফলে মিসাইলটি অত্যন্ত পোর্টেবল হয়ে যায়। বিশাল কোনো লঞ্চ প্যাডের দরকার নেই, যে কোনো উপযুক্ত যানের উপর থেকে এটি সরাসরি নিক্ষেপ করা সম্ভব। এটা কতটা বড় একটা উল্লম্ঘন সেটা একটু তুলনা করলেই স্পষ্ট হবে। এর আগে তুরস্কের পরীক্ষা করা মাঝারি পাল্লার মিসাইলগুলোর, যেমন টাইফুন বা আগের মডেলগুলোর সর্বোচ্চ পাল্লা ছিল ১৫০০ থেকে ২,০০০ কিলোমিটারের আশেপাশে, আর সেখান থেকে এক লাফে একেবারে ৬,০০০ কিলোমিটারের ইলদিরিম হান। এটা কোনো সাধারণ আপডেট নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতার এক বিশাল অভাবনীয় বিবর্তন। ৩ নম্বর, পারমাণবিক প্রশ্ন বা কৌশলগত জল্পনা। আর ঠিক এই বিশাল উল্লম্ঘনটাই আন্তর্জাতিক মহলে এক নতুন এবং গভীর বিতর্কের জন্ম দিয়েছে। আমরা এখন সেই কৌশলগত ধাঁধাটার দিকেই নজর দেব। প্রতিরক্ষা বিশ্লেষকদের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এত বিপুল পরিমাণ সময়, অর্থ আর ইঞ্জিনিয়ারিং মেধা খরচ করে ৬,০০০ কিলোমিটার পাল্লার একটা মিসাইল বানিয়ে তাতে শুধু ৩,০০০ কেজির সাধারণ বা কনভেনশনাল বিস্ফোরক পাঠানোটা তো কৌশলগত দিক থেকে একদমই অলাভজনক। তাহলে এর পিছনের আসল উদ্দেশ্যটা কি? আর এখান থেকেই চলে আসে নন কনভেনশনাল পেলোডের বিতর্ক। সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে বলতে গেলে অনেকেই ধারণা করছেন এই ধরনের একটা আইসিবিএম তৈরি করার মানেই হল ভবিষ্যতে পারমাণবিক বা নন কনভেনশনাল অস্ত্রের দিকে পা বাড়ানোর একটা প্রচ্ছন্ন প্রস্তুতি।
যদিও তুরস্কের দিক থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো পরিকল্পনার কথা কোথাও বলা হয়নি। পুরোটাই আসলে বিশ্লেষকদের কৌশলগত জল্পনা-কল্পনা। এই পর্যায়ে আর একটা বড় লজিস্টিক্যাল চ্যালেঞ্জ সামনে দাঁড়ায়। এত বিশাল পাল্লার একটা মিসাইল তুরস্ক নিজেদের সীমানার ভেতর টেস্ট করবে কিভাবে? এটা তো একেবারেই অসম্ভব। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে তুরস্ক সোমালিয়াতে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করছে। অনেকেরই জোরালো ধারণা খুব সম্ভবত এই সোমালিয়ার কেন্দ্রটিকেই ইলড্রিম সহ অন্যান্য দূরপাল্লার অস্ত্রগুলোর টেস্টিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হতে পারে। 4 নম্বর, আইসিবিএমের বাইরে অন্যান্য চমক। তবে সাহা এক্সপোতে চমক কিন্তু শুধু এই একটাই ছিল না। চলুন দেখি সেখানে আরও কি বড় ধরনের প্রযুক্তিগত চমক অপেক্ষা করছিল। প্রদর্শনীতে ছিল তুরস্কের এ যাবৎকালের সবচেয়ে বড় এবং শক্তিশালী 42,000 পাউন্ড থ্রাস্টের টার্বোফ্যানজেট ইঞ্জিন। আরও ছিল নেশতার নামের এক অভিনব স্মার্ট মিসাইল। এর বিশেষত্ব হল এটি কোনো বিস্ফোরক ব্যবহার করে না, বরং টার্গেটের ঠিক কাছাকাছি গিয়ে কিছু ধারালো কাইনেটিক ব্লেড বের করে লক্ষ্যবস্তুকে ছিন্নভিন্ন করে দেয়। এর পাশাপাশি ম্যাক 5 স্পিডের চেয়েও দ্রুতগামী হাইপারসনিক মিসাইল টাইফুন ব্লক 4 এবং সম্পূর্ণ নতুন একটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমও প্রদর্শন করা হয়েছে। 1 লক্ষ সংখ্যাটা আক্ষরিক অর্থেই চমকে ওঠার মতো। এই এক্সপোতে শুধু প্রযুক্তিই দেখানো হয়নি, ব্যবসাও হয়েছে অভাবনীয় মাত্রায়। একটি নাম প্রকাশ না করা দেশের সাথে তুরস্কের 1 লক্ষ কামিকাজে বা আত্মঘাতী ড্রোনের অত্যন্ত গোপনীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ধারণা করা হচ্ছে এই মেলা থেকে সর্বমোট প্রায় $8 বিলিয়ন সামরিক চুক্তির আদান-প্রদান হতে যাচ্ছে। 5 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট, বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রভাব। সবশেষে চলুন একটু জুম আউট করে বৃহত্তর দৃশ্যপটের দিকে তাকাই। তুরস্কের এই স্বাধীন এবং অবিশ্বাস্য দ্রুতগতিতে এগিয়ে চলা প্রতিরক্ষা শিল্প গোটা বিশ্বের ভূ-রাজনীতিতে আসলে কী প্রভাব ফেলতে যাচ্ছে? বর্তমান ভূ-রাজনৈতিক ঘর্ষণের জায়গাগুলো বেশ স্পষ্ট। প্রথমত, ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের কিছু সুনির্দিষ্ট বাধ্যবাধকতা আছে। আইসিবিএম প্রযুক্তির এই হঠাৎ বিকাশ তাদের আন্তর্জাতিক পরিসরে কঠোর নিষেধাজ্ঞার উচ্চ ঝুঁকির মুখে ফেলতে পারে। দ্বিতীয়ত, ইরান এবং ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে এমনিতেই এখন চরম উত্তেজনাকর পরিস্থিতি। ঠিক এমন একটা সময় তুরস্কের হাতে এই ধরনের বিধ্বংসী দূরপাল্লার অস্ত্রের উপস্থিতি পুরো অঞ্চলের হিসাব নিকেশকেই আরও জটিল এবং স্পর্শকাতর করে তুলবে। আর এখানেই লুকিয়ে আছে আজকের আলোচনার সবচেয়ে বড় চিন্তার খোরাক। তুরস্কের এই ক্রমবর্ধমান এবং অত্যন্ত উন্নত মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আগামী দিনে ন্যাটো এবং মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা নীতিকে কিভাবে নতুন রূপ দেবে। এই অভাবনীয় প্রযুক্তিগত উল্লম্ফন ভবিষ্যৎ বিশ্বের সামরিক এবং রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যকে ঠিক কোন দিকে ঘুরিয়ে দেবে, এই বিষয়গুলোর উপর তীক্ষ্ণ নজর রাখা এখন অত্যন্ত জরুরি। আজকের মতো এখানেই শেষ করছি। পুরোটা সময় জুড়ে এই জটিল সমীকরণগুলো বোঝার জন্য সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।